শিক্ষার্থী ভাই বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এখানে দাঁড়ানোর যে খুব একটা যোগ্যতা আছে কিনা আমি জানি না, তবে এখানে দাঁড়ানোর জানার সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধেয় জুয়েল স্যার এবং যারা এই উদ্যোগে আছে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি যে খুব বড় কিছু করে ফেলেছি বা বড় জায়গায় আছি তেমনটাও না, তবে চেষ্টা করব যদি আমার কোনো কথা দ্বারা আপনাদের যদি একটু উপকার হয় তাহলে সেটা আমার জন্য বিশাল পাওয়া। তো এই করোনা মহামারীর মধ্যে পুরো পৃথিবীতে যেখানে শিক্ষা ব্যবস্থা থমকে দাঁড়িয়ে আছে, সেখানে প্রতি শুক্রবার করে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে তুমি বলে সম্বোধন করি, সবাই তো মনে হয় আমার জুনিয়র। তোমাদের যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এই যে একটা মোটিভেশনাল ব্যবস্থা করা হয়েছে, এটা তোমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, তোমাদের একটা সৌভাগ্যের ব্যাপার বলা যায়। এই জন্য তোমরা তোমাদের এই যে যারা এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতি তোমাদের চিরকৃতজ্ঞ থাকতে হবে। আসলে এখন মনে হচ্ছে যে যদি আমি বা আমরা ছোট থেকে এইরকম কিছু একটা পেতাম, এইরকম কোনো একটা ক্লাবের সহায়তা পেতাম, তাহলে হয়তো বা আরো ভালো কোনো জায়গায় যেতে পারতাম। তো এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে তোমরা একটু যদি বলতে আমার জন্য একটু ভালো হতো। ক্লাস 5 থেকে আচ্ছা, ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, তো যতদূর জানি স্বপ্নবাস মোটিভেশনাল ক্লাব। আচ্ছা, মোটিভেশনাল ক্লাব। তো আমার যদিও মোটিভেশনাল বক্তব্য দেওয়ার খুব একটা অভিজ্ঞতা যে আছে তা না, তবে আমি যেটা করতে পারি আমার জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেখান থেকে যদি তোমরা কোনো মোটিভেশন খুঁজে পাও তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো পড়ালেখা সবার কেমন চলছে? পড়ালেখা কি চলে? এই করোনার মধ্যে তো পড়ালেখা চলে না, স্কুল কলেজ কোচিং সবই তো বন্ধ। মানে সে অনুযায়ী হয় না, আমরা বাড়িতে নিজে করতে পারি। আচ্ছা, নিজের মতো করে পড়তে হবে। আসলে স্কুল কলেজ আমাদের একটা মানে ধারাবাহিকতার মধ্যে রাখে, শুধু নিজেরা চাইলে কিন্তু নিজেদের মতো পড়ালেখা কন্টিনিউ করা সম্ভব হয় না। এই জন্য কিন্তু স্কুল কলেজের খুব একটা দরকার, যেটা আমাদেরকে নিয়মানুবর্তিতা হতে শেখায় এবং ধারাবাহিকতার মধ্যে রাখে। সেটা খুলে গরম হচ্ছে। তারপর কি অবস্থা সবার? সবার কি পড়ালেখা করতে ইচ্ছে হয়? পড়ালেখা করতে ইচ্ছে হয় কার কার? সবার ইচ্ছে হয়, কিন্তু এটা একটা অন্যরকম হয়ে গেল। পড়ালেখা তো খুবই মানে কি বাজে জিনিস, ইচ্ছে তো হয় না, বাজে না আসলে খুবই মানে বিরক্তিকর জিনিস। পড়ালেখা করতে ইচ্ছে হয় না মানুষের সাধারণত, এটা মানুষের মানে প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। পড়ালেখা খুবই বিরক্ত লাগে, পড়ালেখা করতে হয়, আমাদেরকে বাধ্য করে বাবা মা জোর করে যে পড়তে হবে, তাই আমরা পড়ালেখা করি। মূলত তো এটাই একটা নিয়ম, তাই না? কেউ কি নিজ ইচ্ছায় পড়তে বসি? বাবা মা বলে যে পড়তে বস পড়তে বস পড়তে বস, তারপর পড়তে বসি, তাই না? একটা অত্যাচার বলা যায়। কিন্তু আসলে আমাদের পড়ালেখা করতে হবে। তারা অত্যাচার করে কেন? কেন করে? আমাদের ভালোর জন্যই করে। কারণ সৎ উপায় কি? আমাদের ভবিষ্যৎ একটা সুন্দর সাফল্যের জন্য সৎ উপায় হলো পড়ালেখা করা। পড়ালেখা করা ছাড়া আমাদের ভালো কোনো জায়গায় পৌঁছানো সম্ভব না। তো যদি কারো পড়ালেখা করতে নাও ইচ্ছে করে, তারপরে পড়ালেখা করতে হবে, কারণ পড়ালেখা ছাড়া কোনো গতি নেই। তো এখানে যারা ক্লাস 5-এ আছো তাদেরকে যে এখনই ভার্সিটির চিন্তা ভাবনা করে পড়তে হবে তা না, আমি বলবো তোমরা ধাপে ধাপে এগোবে। তোমরা যারা ক্লাস 5-এ আসো, আগে তোমাদের 5-এর সমাপনী পরীক্ষাটা ভালো করে দিবে, তোমরা একটা করে ধাপ করে এগোবে। তারপরে তোমাদের লক্ষ্য থাকবে ভার্সিটি না, তোমাদের লক্ষ্য থাকবে একটা সরকারি স্কুল, হতে পারে সেটা রামদেব বাংলা সরকারি উচ্চ বিদ্যালয় বা জয়পাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের লক্ষ্য থাকবে একটা সরকারি স্কুল। তারপরে সরকারি স্কুলে যখন তোমরা পড়ালেখা করবা, ধারকিত গ্রাম গ্রাম থেকে শহরে গিয়ে তাল মেলানোটা অনেক কঠিন হয়ে যায়। শহরের ছেলেমেয়েরা আগে থেকে অনেক অ্যাডভান্স। যদি আমি আমার নিজের কথা শেয়ার করি, আমিও গ্রামেরই ছাত্র ছিলাম। প্রাইমারিতে আমি গ্রামে পড়ালেখা করেছি, যদিও ক্লাস 5-এ শহরের স্কুলে পড়েছিলাম, কিন্তু আমার বাসা গ্রামে। ক্লাস 6-এ গিয়ে আমি
তাল মেলাতে পারতাম না। আমার মেরিট লিস্ট ভালো ছিল, ক্লাস 5-এর মেধাতে আমি ভালো পজিশনে চান্স পেয়েছিলাম পাজলা স্কুলে, কিন্তু সেখানে গিয়ে শহরের ছেলেমেয়েদের সাথে আমি ঠিকমতো তাল মেলাতে পারলাম না, পারতেছিলাম না। 6, 7, 8 ধীরে ধীরে আমার রোল পিছিয়ে যাচ্ছে। আমি যেটা ভর্তি হলাম তার থেকে আমার পিছিয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো আমি হয়তো বা সেখানে ভালো গাইডলাইন পাইনি, ভালো শিক্ষকের কাছে প্রাইভেট করতে পারিনি। কারণ সরকারি স্কুলগুলোতে যেটা হয়, ক্লাস হয়, ক্লাস যে খুব বেশি হয় তাও না, তবে সেখানে যে পরিবেশ, সেই পরিবেশটাই একটা ভালো স্টুডেন্ট তৈরি করে ফেলে। কিন্তু তার জন্য দরকার হয় ভালো গাইডলাইন বা ভালো প্রাইভেটেরও দরকার হয়। আসলে মেধা হলে যে সবকিছু হয় তা না, মেধার সাথে অর্থটাও প্রয়োজন। তবে অনেকে আছে মেধা দ্বারাই ভালো কিছু করতে পারে। তো আমার ক্ষেত্রে যেটা হলো, ধীরে ধীরে আমার ডিমোশন হতে লাগলো, আমার রোল পিছিয়ে যেতে লাগলো। তো তারপরে ক্লাস 8 পাস করার পরে বলতে হবে আমার খুব ভালো বন্ধু বলা যায়, আমার বন্ধুরাই সাজেশন করলো বা গাইডলাইন করলো যে আসলে আমরা এই টিচারের কাছে পড়ি, অনেক ভালো পড়ান। তো সেই টিচারের কাছে পড়ার পর দেখা গেল যে আমার ধীরে ধীরে একটু উন্নতি হতে লাগলো। ক্লাস 5 পর্যন্ত আমার প্রাইমারিতে আমার রোল 1 ছিল, কিন্তু আমি যখন বাজলা স্কুলে ভর্তি হলাম তখন আমার রোল আর ধরা ছোঁয়ার বাইরে, মানে আমি তাল দিতেই পারি না, পাল্লা দিতেই পারি না। কিন্তু আবার যখন ভালো একজন টিচার পেলাম, ভালো গাইডলাইন পেলাম, তারপরে আমি এসএসসিতে আবার ঠিকই গোল্ডেন এ প্লাস পেলাম। কিন্তু কিন্তু আমাদের এসএসসি এমন একটা লেভেল, এসএসসি আর এইচএসসির মধ্যে অনেক তফাৎ আছে। তফাৎটা হলো এসএসসিতে আমরা সহজেই ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা উচ্চ মাধ্যমিকে গিয়ে আসলে ভালো করতে পারে না। কারণ অনেক বড় একটা সিলেবাস আর অনেক কম সময়, এই সময়ের মধ্যে এই সিলেবাসটা কমপ্লিট করতে হলে প্রচুর পড়ালেখা করতে প্রয়োজন। কিন্তু আমরা যেটা করি, প্রথম একটা বছর বলা যায় যে একবারে ছেলে খেলা করে পার করে দিই। এটা 90% স্টুডেন্ট আমরা করি। যারা 10% প্রথম থেকে যারা ভালোভাবে পড়ালেখা করে, মানে রেগুলার পড়ালেখা করে, তারা ভালো জায়গায় যায়। কিন্তু যারা এই একটা বছর নষ্ট করি তাদের ক্ষেত্রে অনেক মানে কষ্টকর হয়ে যায়। যদি আমরা উচ্চ মাধ্যমিক রেজাল্টের দিকে তাকাই, তাহলে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ ছেলে মেয়ে পাস করে আর 1 ভাগ ফেল করে। এ প্লাস গোল্ডেন এ প্লাসের হিসাব নাই রাখলাম, পাস ফেলের হিসাব রাখলেও যেখানে আমাদের এসএসসিতে 90% বা 93% স্টুডেন্ট পাস করে, এমন স্টুডেন্ট আছে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে কিন্তু এইচএসসিতে গিয়ে কি করে ফেল করে। তা আমাদের কি করতে হবে? পড়ালেখায় ধারাবাহিক হতে হবে, পড়ালেখায় সিরিয়াস হতে হবে, নাহলে সম্ভব না। আর তারপর তো এইচএসসি আসলো, এইচএসসিতে আসার পর আমাদের যদি আমরা রেগুলার ধারাবাহিকভাবে 2টা বছর পড়ালেখা করতে পারি আর যদি ভালো গাইডলাইন পাই, তাহলে অবশ্যই আমাদের দ্বারা ভালো জায়গায় যাওয়া সম্ভব, তোমাদের দ্বারাও যাওয়া সম্ভব। তো এখন যেটা বলতে চাই সেটা হলো, যে আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যদি অলরেডি করে ফেলেছি এসএসসি পর্যন্ত। তো এইচএসসিতে গিয়ে যেটা হলো, আমিও ঠিক একটা বছর মানে হেলায় ফেলায় নষ্ট করে ফেললাম, ভালোভাবে পড়ালেখা করলাম না। এর ফলে কিন্তু আমার জীবনে অনেক বিপর্যয় এসেছে, কিন্তু আমি চেষ্টা করেছি সেখান থেকে উতরে যাওয়ার। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এসএসসিতে, এইচএসসিতেও, কিন্তু যখন দেখলাম যে আমি আমার ইন্টার লাইফে আমি আমার জীবন থেকে হেলায় ফেলায় একটা বছর নষ্ট করে ফেলেছি, তখন আসলে সায়েন্সের সিলেবাস এত কঠিন যে আমার পক্ষে আর গোছায় নেওয়া সম্ভব হলো না বা আমি পারলাম না। যারা এখন সিরিয়াস হবে না তাদের ক্ষেত্রেও সেটাই হবে। সেক্ষেত্রে আমি অ্যাডমিশনে পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম, কিন্তু আমি সাহস করতে পারলাম না যে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোনো প্রিপারেশন নেই। আমার সায়েন্সের প্রতি একটা দুর্বলতা থেকে গেল, যে একটা ল্যাকিংস, সেই ল্যাকিংস থেকে বুঝলাম যে আসলে অ্যাডমিশনে আমার পক্ষে এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো করা সম্ভব না। যদিও আমার বাড়ির স্বপ্ন বা বাসার স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন ছিল যে আমি মেডিকেলে পড়ালেখা করি, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, আমি যদি মেডিকেলের প্রিপারেশন নিই হয়তো আমি চান্স পাবো না। কারণ মেডিকেলে চান্স পেতে গেলে 200 মার্কস থাকে হলো আমাদের রেজাল্টের উপর, এসএসসি আর এইচএসসি রেজাল্টের উপর 200 মার্কস থাকে। তা আমি দেখলাম পরীক্ষা দিয়ে যে আমি ইন্টারে আমার কোনোভাবে এ প্লাস পাওয়া সম্ভব না। তো তারপরে আমি নিজে থেকে সিদ্ধান্ত নিলাম, আসলে দিন শেষে আমার পরিবার আমার সাফল্য দেখবে না যে আমি কোথায় চান্স পেয়েছি, দেখবে না যে আমি মানে চান্স পেলাম না কেন, এটাই মুখ্য হয়ে দাঁড়াবে। তো আমি পরিবারের কথা বলা যায় শুনলাম না, আমি আমার নিজের ডিসিশন নিলাম,
এক্ষেত্রেও ভূমিকা রাখলো আমার ফ্রেন্ডরাই, যারা ভালো জায়গায় আছে বা সিনিয়র ভাইরা যারা ভালো জায়গায় আছে, তারা আমাকে পরামর্শ দিল যে আসলে যদি তোমার এরকম হয়ে থাকে তাহলে তুমি বিভাগ পরিবর্তন করতে পারো। আমি বিভাগ পরিবর্তন করে আর্টসের প্রিপারেশন নিলাম। আর্টসের প্রিপারেশন নিয়ে এখন খুব যে ভালো জায়গা আছে তা না, আলহামদুলিল্লাহ যেখানে আছি সেখানে আলহামদুলিল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগে আছি, যেটা আমার জন্য বলা যায় আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া। তো এখন একটা ব্যাপার হলো, আমাদের গ্রামের মানুষজনের বা গ্রামের বাবা মা মূলত সবাই যে শিক্ষিত হন তা না, মোটামুটি বলা যায় বেশিরভাগই মানে একটু কম জানা। তো সেক্ষেত্রে হয় কি, একটা চিন্তা ভাবনা থাকে ছোট থেকে যে আমাদের মাথার মধ্যে ঢোকায় দেন, হয় মনে হয় তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে, সবার ক্ষেত্রে তাই তো নাকি? সবাইকে তো সেটাই ঢুকায় দেয় যে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে। আসলে কি ডাক্তার আর ইঞ্জিনিয়ার সবকিছু, মানে পৃথিবীতে কি ডাক্তার আর ইঞ্জিনিয়ার সবকিছু চালায়? তারা অবশ্যই একটা বড় অংশ, বড় একটা পার্ট। আমাদের বাংলাদেশে কি ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই কি দেশ চালায়? আসলে তা কিন্তু না। ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলে যে জীবন বৃথা এরকমটা কিন্তু না। আমাদের জয়পুরহাট এত বড় শহর, প্রতি বছর কয়জন মেডিকেলে চান্স পায়? 5 থেকে 6 জন। কয়জন বুয়েটে যায়? একজন, কোনোবার যায় না। তো ব্যাপারটা হলো, আসলে যে যেখান থেকে সফলতা যে কোনো জায়গা থেকে আসতে পারে। সেই জন্য যে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে এটা কোনো মুখ্য বিষয় না। যদিও এখানে আমার চেয়ে হয়তো ভালো ভালো আরো অনেকে আসছিলেন মেডিকেলে পড়া, ইঞ্জিনিয়ারিং এ পড়া, তারা হয়তো বা অনেকভাবে তোমাদেরকে অনুপ্রাণিত করে গেছে, কিন্তু আমি একটু অন্যভাবে করব। আমাদের যেটা হয় যে ক্লাস 8 পাস করার পরে, আসলে ক্লাস 5 ক্লাস 8 এগুলা কোনো বিষয় না, এগুলাতে আমরা খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারি, খুব সহজেই করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরও চিন্তা ভাবনা থাকে, আবার বাবা মারও চিন্তা ভাবনা থাকে, যদি নাও চাই জোর করে আমাদেরকে সায়েন্স ধরা দেয়, তাই তো 90 থেকে 95% স্টুডেন্টের ক্ষেত্রে তাই হয় যে আমাদেরকে জোর করে সায়েন্স ধরায় দেয়। কিন্তু তারা বোঝে না যে আমার ছেলে বা মেয়ে বা আমার সন্তান আসলে সে এটার জন্য যোগ্য কিনা বা এটা পারবে কিনা, তারা এটা বোঝে না। তাদের স্বপ্ন একটাই, ছেলে বা মেয়েকে ডাক্তার বানাতে হবে বা ইঞ্জিনিয়ার বানাতে হবে। এসএসসিতেও ভালো করলো সে, এসএসসিও বলবো খুব বড় একটা যে ব্যাপার তা না, এসএসসিতেও ভালো করলো। যদিও গ্রাম থেকে খুব একটা কঠিন হয়ে যায়, তবে যারা শহরের স্কুলে পড়ে তারা এসএসসিতে খুবই ভালো করে, আর গ্রাম থেকে হয়তো বা হাতে গোনা কয়েকজন ভালো করে, আমার সঠিক জানা নেই। তো দেখা গেল যে এসএসসিতেও সে ভালো করলো। তারপরে কি, তারপরে সেও সায়েন্সে পড়েছে, সে দেখলো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি বা এ প্লাস পেয়েছি বা 4.50 পেয়েছি, আমি সায়েন্সে তো আছি, সায়েন্সে পড়ি, ভালো কিছু করবো। কিন্তু আসলে ইন্টারে সায়েন্সটা গিয়ে একটু অন্যরকম, সেখানে গিয়ে ভালো গাইডলাইন লাগে, ভালো প্রাইভেট লাগে, নিজের চেষ্টা থাকতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পড়ালেখা করতে হয়, তারপরেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো কোনো একটা জায়গায় যাওয়া যায়। তো এভাবে যদি পরিবার থেকে তোমাকে বাধ্য করে বা চাপ দিয়ে যদি সায়েন্স নিয়ে দেওয়া হয়, তাহলে আমি বলবো নেওয়ার দরকার নেই। যদি তুমি না পারো, তোমার দ্বারা যদি সেটা না হয়, তাহলে দরকার নেই। তুমি কমার্সে করতে পারো, তুমি আর্টসে করতে পারো, শুধু যে ডাক্তার ইঞ্জিনিয়ার সব তা তো না। এখানে আমাদের দেশ পরিচালনা করেন কে? আমলাতন্ত্রে কে আছেন? ডিসি বলি, ম্যাজিস্ট্রেট বলি, পুলিশ সুপার বলি, তো সরকারি কর্ম কমিশনে যারা জব করে, যারা যারা হলো জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি করে, যারা কাস্টমসে চাকরি করে, যারা ফরেন অ্যাফেয়ার্সে চাকরি করে, যারা ফরেন ক্যাডারে চাকরি করে, ক্যাডারে তো সবাই যেতে পারে, কিন্তু যারা ফরেন অ্যাফেয়ার্সে চাকরি করে তারা কি মোটামুটি একটু ঘেটে দেখলে দেখবো যে ম্যাক্সিমামই কি, ম্যাক্সিমামই হলো যদি বলা যায় আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যায়। কারণ আর্টস ব্যাকগ্রাউন্ডের একটা সুবিধা, দিন শেষে কিন্তু সবাই চায়, আসলে আমরা কথাই বলতে বলি যে আমাদের কি মানুষ হতে হবে, মানে স্বশিক্ষিত হতে হবে, ভালো শিক্ষিত হতে হবে, তাই না? কিন্তু দিন শেষে দেখা যায় সবার একটা চাকরি দরকার বা সবার একটা সফলতা দরকার। তো এই সফলতা পেতে গেলে বা চাকরি পেতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো যে আমি যদি সহজেই কোন দিক দিয়ে আমি একটা ভালো চাকরি পাবো। যদি আমি এখন সামাজিক বিজ্ঞান অনুষদে পড়ছি, সেজন্য আমি এটারই একটু গুণ বেশি গাইবো, কারণ এখান থেকে চাকরি পাওয়াটা একটু সহজ। কেন সহজ? কারণ আমার সাবজেক্টে খুব একটা প্যারা নাই, আমি ধীরে সুস্থে আমার সাবজেক্টে পড়ালেখা করতে পারি, আবার আমি সাথে সাথে চাকরির প্রিপারেশন নিতে পারি। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হলো সাবজেক্ট ভিত্তিক আলাদা কোনো চাকরি ব্যবস্থা নেই। যে যে সাবজেক্টে পড়ুক, কি একজন ফিজিক্সে পড়ছে, কি একজন কেমিস্ট্রিতে পড়ছে, তার জন্য চাকরির স্কোপ খুব কম। তাকে সর্বশেষে গিয়ে যদি সরকারি চাকরি সে করতে চায়, তাহলে একজন বাংলা বিভাগ নিয়ে যে পড়ালেখা করছেন আর
আর একজন যে ফিজিক্স নিয়ে পড়ালেখা করছেন সবাইকে একই পরীক্ষায় বসতে হয়। তা আমি সায়েন্স থেকে পড়ালেখা করে ফিজিক্স নিয়ে এত কষ্ট করে পড়লাম, কিন্তু আমাকে দিন শেষে কি করতে হচ্ছে? বাংলা, সাধারণ জ্ঞান, ইংলিশ মুখস্থ করে চাকরি পরীক্ষায় বসতে হচ্ছে, তাই তো? আচ্ছা, যদি এটা অনেক উপর লেভেলের চাকরিতে আমরা না যাই, যেহেতু এখানে ক্লাস 5 থেকে ক্লাস ইন্টার পর্যন্ত আছেন, তাদের জন্য মূলত কথা বলি, একটু বাইরে চলে গেল, দুঃখিত। যারা 5-এ আসো তাদেরকে বলি, তাদেরকে আবারও বলছি, তোমরা তোমাদের সামনে সমাপনী পরীক্ষা নিয়ে সিরিয়াস হবে। সমাপনী পরীক্ষাটা ভালো করে দিবে। তারপরে যেটা করবে সেটা হলো তোমাদের একটা লক্ষ্য থাকবে যে একটা সরকারি স্কুলে পড়া। কারণ সরকারি স্কুলে পড়লে একটা যদি বলা যায় পরিবেশগতভাবেই একটা পরিবর্তন চলে আসবে। তারপরে ভালো একটা কলেজ, তারপরে ভালো কোনো জায়গায় প্রাইভেট বা কোচিং, তারপরে অ্যাডমিশন দিবে। অ্যাডমিশন দেওয়ার পর ভালো একটা জায়গায় ভর্তি হবে। আর বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেটা বিশাল একটা পাওয়া। যার জীবনে বিশ্ববিদ্যালয় লাইফটা নেই, সে আসলে জীবনে অনেক কিছু পেল না। সবাই লক্ষ্য থাকা উচিত কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া, কোনো না কোনো জায়গায় ভর্তি হওয়া। কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে পরিবেশগতভাবে মানুষকে পরিবর্তন করতে সহায়তা করে। আমরা যদি বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানকার প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের প্রয়োজন নেই, সেখানে যে পরিবেশগত শিক্ষা আছে সেটাই আমাদের মধ্যে আমূল পরিবর্তন আনবে। তো জীবনে কিছু পেতে হলে তো কিছু দিতে হবে, সেজন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন এবং ভালো গাইডলাইনের প্রয়োজন। আপনাদের জুয়েল স্যার যে উদ্যোগটা নিয়েছেন এবং যে সভাপতি এবং এই যে স্বপ্নবাস মোটিভেশনাল ক্লাব, এটা আমি আবারও বলছি অনেক সৌভাগ্যের একটা বিষয়। অনেক সৌভাগ্যের একটা বিষয় যে এই বয়সে তোমরা ক্লাস 5 থেকে তোমরা ইউনিভার্সিটি লাইফের ভাইয়াদের পাচ্ছ বা আপুদের পাচ্ছ, যারা তোমাদেরকে মানে অনেক মোটিভেশনাল কথা বলে অনুপ্রাণিত করছে। এটা তোমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর এই গ্রামের প্রতি আমার একটা অন্যরকম মায়া আছে, সেখান থেকে আসা। যদিও আমার প্রতি শুক্রবারে আমি প্রাইভেট পড়াই, আমার প্রাইভেট অ্যাডমিশন প্রাইভেটে আমার পরীক্ষা থাকে। আজকে আমি পরীক্ষা না নিয়ে এখানে এসেছি। এখানে আমার হলো আব্বুর নানির বাড়ি। তা আমি সেই সূত্রে এখানে ছোটতে এসেছি। খুব যে শুভকর স্মৃতি আছে তাও না, একটা স্মৃতি মনে পড়ে, যদি তোমার হচ্ছে আমি গল্প করতে পারি। গল্পটা হলো আমার দাদি মারা গেছেন 10-11 বছর আগে। তো আমার দাদির সাথে আমি একবার এখানে বেড়াতে আসছিলাম। একবার না, কয়েকবারই আসছি, এটা 2বারের কথা আমার মনে পড়ে। একবার যখন বেড়াতে আসছিলাম তখন রাস্তাঘাটে তো উন্নয়ন ছিল না, তো উন্নত ছিল না। তো যেটা হয়েছিল যে বর্ষাকালে এসেছিলাম, তো পানিতে কোন রাস্তাটা আমার খেয়াল নাই, যে পানিতে হলো রাস্তা পুরো ডোবা, আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমি পুরো ভিজে গেছিলাম। তো এটা একটা স্মৃতি মনে পড়ে। আর একবার একটা বিয়ে খেতে এসেছিলাম, তো বিয়ে খেতে এসে যেটা হয়েছিল, এই রাস্তাগুলো মানে পিচের রাস্তা ছিল না, এক হাঁটু কাদা ছিল। তো খুব যে সুখকর তা না, তবে যদি বলা হয় এই গ্রামে, কিন্তু এই গ্রাম থেকে আমার আমার দাদি থেকে আমার বাবা থেকে আবার আমি। তো সেই টান, সেই মায়া থেকে এখানে আসা। তো যদি আমার কোনো কথা দ্বারা তোমাদের সামান্যতম কোনো উপকার হয়ে থাকে, তাহলে এটা আমার জন্য বিশাল পাওয়া। আর তোমাদেরকে খুব বেশি কিছু বলার নাই। তোমাদের যেটা করার সেটা হলো আসলে যদি পরিশ্রম করতে হবে, পড়ালেখা করতে হবে। পড়ালেখার বিকল্প কিছুই নেই, প্রচুর পড়ালেখা করো। আর স্যার যেভাবে গাইডলাইন করছেন সেভাবে তোমরা একটু তার মানে দিক নির্দেশনা মেনে চলো। সবাই আশা করি ভালো কোনো জায়গায় যেতে পারবে। আমি আর বেশি কিছু বলবো না, আজকে এখানে শেষ করবো। আল্লাহ হাফিজ।